বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়ে 20 ভাগ টোল দাবি ট্রাম্পের। নিজেদের অভিভাবক বলছে তেহরান। ইরানের টানা তৃতীয় রাতের মতো মার্কিন হামলা। ইরানের নেতৃত্বে আহমাদি নেজাদকে চেয়েছিল তেল আবিব। মোসাদের সাথে একাধিকবার গোপন বৈঠক সাবেক প্রেসিডেন্টের। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। ইয়েমেনে হামলার জবাবে সৌদি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি। ভেস্তে গেল যুদ্ধবিরতি চুক্তি। মধ্যপ্রাচ্য ঘিরে নতুন সংকটের শঙ্কা। ইরানের বন্দরমুখী জাহাজ ঠেকাতে আবারও হরমুজ প্রণালী ঘিরে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান ও তার বাণিজ্যিক মিত্ররা বাদে বাকি দেশগুলোর জন্য উন্মুক্ত থাকলেও গুনতে হবে 20% টোল। এছাড়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় খরচের অর্থ আদায় করা হবে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে। ট্রাম্পের এসব পরিকল্পনা উড়িয়ে দিয়ে ইরানের স্পষ্ট বার্তা, হরমুজের নিয়ন্ত্রণ তাদের ছিল এবং থাকবে। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা থামছেই না। ইরান গুরুত্বপূর্ণ জলপথটি আটকে রাখায় পাল্টা অবরোধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব চলাকালে এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বলে দাবি করেন। হরমুজ সংলগ্ন ইরানের অবকাঠামো লক্ষ্য করে জোরালো অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। আবারও এই জলপথ ঘিরে অবরোধ দিতে যাচ্ছে। এটি হবে পূর্ণাঙ্গ অবরোধ, যা ইরানের উপর কার্যকর হবে। ইরানের বাণিজ্যিক মিত্র কোনো দেশকে এই পথে যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। অঞ্চলটির নিরাপত্তায় ব্যয় হওয়া অর্থ উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেই আদায়ের পরিকল্পনা ট্রাম্পের। পাশাপাশি হরমুজের পণ্যবাহী জাহাজ যাতায়াতের উপর 20% টোল আরোপের কথাও জানান তিনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশের সুরক্ষায় আমাদের বিপুল অর্থ খরচ হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশকে সহায়তা দিচ্ছি তারা এই অর্থ ফেরত দেবে। আমার মনে হয় এটি যুক্তিযুক্ত। তবে ট্রাম্পের সব পরিকল্পনা উড়িয়ে দিয়েছে ইরান। এক্স বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নেই যুক্তরাষ্ট্রের। এই জলপথের রক্ষক ও অভিভাবক ইরান ছিল এবং থাকবে। ট্রাম্পের মন্তব্য নিয়েও ব্যঙ্গ করেন আরাকচি। বলেন, টোল হিসাবে 20% ফি খানিকটা বেশি। এক্ষেত্রে ন্যায্য মূল্য নির্ধারণ করবে ইরান। ইরানে টানা তৃতীয় রাতের মতো জোরদার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বোমা বর্ষণ হচ্ছে বন্দর আব্বাস, আবু মুসা, বুশেহর, কেশম দ্বীপ সহ আরও কয়েকটি এলাকায়। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে হামলায় আহত হয়েছে কমপক্ষে 4 জন। এছাড়াও দক্ষিণ পূর্বে সিস্তান, বেলুচিস্তান প্রদেশের কোনারাক ও সাবাহারেও হয়েছে ব্যাপক বোমা বর্ষণ। ইরানের একটি জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও সাবমেরিন লক্ষ্য করে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এদিকে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ড্রোন মিসাইল ছুড়েছে ইরান। হরমুজে সংযুক্ত আরব আমিরাতের 2টি সুপার অয়েল ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড IRGC। নিহত হয়েছে 1 ক্রু। ইরানের বিরুদ্ধে হামলায় প্রথমবারের মতো সামুদ্রিক ড্রোন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে সেন্ট্রাল কমান্ড। এতে বন্দর আব্বাসের একটি নৌঘাঁটিতে আক্রমণ চালাতে দেখা যায় 3টি সামুদ্রিক ড্রোনকে। দাবি করা হয় একটি সাবমেরিন ও একটি জাহাজ মেরামত কেন্দ্রে আঘাত হানার। হামলায় ব্যবহৃত ড্রোনগুলোকে কর্সার আনম্যান্ড সারফেস ভেসেল হিসেবে অভিহিত করেছে সেন্টকম। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যার ব্যবহার এই প্রথম। মূলত চালকবিহীন হওয়ায় এই ধরনের নৌযানকে সামুদ্রিক ড্রোন বলা হয়। যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সি ড্রোনটি আনুমানিক 1000 পাউন্ড ওজনের বিস্ফোরক বহনে সক্ষম। ইরানের বিপ্লব বাহিনী IRGC-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। স্কাই নিউজের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। সিদ্ধান্তটির ফলে দেশটিতে এখন থেকে IRGC-র সদস্য হওয়া বা এর সভায় যোগদান করা বা জনসমক্ষে এর প্রতীক বহন করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে, যা অমান্যে সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড অথবা জরিমানা হতে পারে। যুক্তরাজ্যে ইহুদি বিদ্বেষী একের পর এক ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী কের স্টারমার একটি জাতীয় নিরাপত্তা বিলের প্রতিশ্রুতি দেন, যা দ্রুত পাশ করার ব্যবস্থা নেন ব্রিটিশ মন্ত্রীরা। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ একাধিক ইউরোপীয় দেশে নিষিদ্ধ সংগঠন IRGC। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর গঠন করা হয় বাহিনীটি। এটি ইরানের সর্বোচ্চ নেতার সরাসরি নির্দেশে কাজ করে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে এখনো অস্থির বৈশ্বিক জ্বালানি বাজার। গেল 4 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পৌঁছেছে তেলের দাম। ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি উত্তেজনার জেরে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে জ্বালানির দর বেড়েছে অন্তত 2%। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ছাড়িয়েছে $84। অন্যদিকে WTI ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $79 ওপর। বৃদ্ধি পেয়েছে গ্যাসোলিন সহ অন্যান্য জ্বালানির মূল্য। গেল সপ্তাহে প্রায় 5.5% বৃদ্ধি পেয়েছে অপরিশোধিত তেলের দাম। আবারও আলোচনায় কিরকুক বানিয়াস পাইপলাইন। প্রায় 800 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনকে হরমুজ প্রণালীর সম্ভাব্য বিকল্প রুট হিসেবে বিবেচনা হচ্ছে। ইরাক যুদ্ধ, সিরিয়ায় সংঘাত, রাজনৈতিক বিরোধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সহ নানা কারণে 2003 সালের পর থেকে কার্যত বন্ধ রয়েছে এটি। তবে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে চলাচল বিঘ্নিত হওয়ার শঙ্কা বাড়ায় পাইপলাইনটির কৌশলগত গুরুত্ব আবারও নতুন করে সামনে এসেছে। মধ্যপ্রাচ্যে জ্বালানি রাজনীতিতে এক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিরকুক বানিয়াস পাইপলাইন। ইরাকের তেল সরাসরি ভূমধ্যসাগরে পৌঁছে দিয়ে বিশ্ববাজারে রপ্তানির অন্যতম প্রধান পথ ছিল এটি। 1952 সালে পাইপলাইনটি নির্মাণ করে ইরাক পেট্রোলিয়াম কোম্পানি। সে সময় কোম্পানিটিতে ব্রিটিশ, ফরাসি ও মার্কিন তেল কোম্পানিগুলোর অংশীদারিত্ব ছিল। উত্তর ইরাকের কিরকুক তেল ক্ষেত্র থেকে শুরু হয়ে সিরীয় ভূমধ্যসাগরীয় বন্দরনগরী বানিয়াস পর্যন্ত বিস্তৃত ছিল প্রায় 800 থেকে 850 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন। প্রতিদিন প্রায় 3 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা ছিল এই পাইপলাইনের। এর মালিক ও পরিচালনায় ছিল ইরাক পেট্রোলিয়াম কোম্পানি। পরে পাইপলাইনের ইরাক অংশ দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কর্তৃপক্ষ এবং সিরিয়ার অংশ সিরিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির নিয়ন্ত্রণে আসে। কৌশলগত এই পাইপলাইন ছিল বৃহত্তর ইরাক মেডিটেরেনিয়ান পাইপলাইন নেটওয়ার্কের অংশ। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরাকের তেল ইউরোপের বাজারে পৌঁছাতো। ফলে এটি শুধু জ্বালানি পরিবহনের অবকাঠামো নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হয়ে ওঠে। তবে 1982 সালে ইরাক-ইরান যুদ্ধ চলাকালে ইরাক ও সিরিয়ার রাজনৈতিক বিরোধের জেরে পাইপলাইনটি বন্ধ হয়ে যায়। 2000 সালে সীমিত পরিসরে পুনরায় ব্যবহার করা হলেও 2003 সালে ইরাক যুদ্ধের পর আবার অচল হয়ে পড়ে এটি। এরপর পুনর্নির্মাণ ও আধুনিকায়নের একাধিক পরিকল্পনা এলেও নিরাপত্তা সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার কারণে সেগুলো বাস্তবায়িত হয়নি। বিশ্লেষকদের মতে কিরকুক বানিয়াস পাইপলাইন পুনরায় চালু হলে ইরাকের জন্য ভূমধ্যসাগরে তেল রপ্তানির একটি বিকল্প করিডোর তৈরি হবে। এতে হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমবে এবং সিরিয়া আরও একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ট্রানজিট রাষ্ট্র হিসেবে ফিরে আসতে পারে। একসময় যিনি ইসরায়েল ধ্বংসের হুমকি দিয়েছিলেন সেই মাহমুদ আহমাদিনেজাদকেই নাকি ইরানের নতুন নেতা বানাতে চেয়েছিল তেল আবিব। আর এই পরিকল্পনা বাস্তবায়নে ইরানের সাবেক এই প্রেসিডেন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। বিশেষ প্রতিবেদনে এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, বুদাপেস্টে মোসাদ প্রধানের সাথে একাধিকবার বৈঠকও হয় আহমাদিনেজাদের। President Mahmoud Ahmadinejad repeated inflammatory 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমেদিনেজাদ। কঠোর ইসরায়েল বিরোধী অবস্থান, হলোকস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় চালুর কারণে আন্তর্জাতিক অঙ্গনে ছিলেন ব্যাপক সমালোচিত। কিন্তু ক্ষমতা ছাড়ার পর বদলাতে থাকে তার অবস্থান। 3 বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পাননি। ধীরে ধীরে দেশটির রাজনৈতিক ব্যবস্থার সমালোচক হয়ে ওঠেন। ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতি এবং ব্যর্থতার অভিযোগ তুলতে শুরু করেন। এবার অভিযোগ উঠেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে আহমেদিনেজাদের সম্পৃক্ততার। আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনে বলা হয়, 2022 সাল থেকে আহমেদিনেজাদের সাথে যোগাযোগ শুরু করে মোসাদ। 2024 ও 25 সালে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তার সাথে একাধিক গোপন বৈঠক হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার। এসব বৈঠকের আড়াল হিসাবে ব্যবহার করা হয় লুদোভিকে ইউনিভার্সিটি অফ পাবলিক সার্ভিসে বক্তৃতার আমন্ত্রণ। একটি বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন তৎকালীন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া। গাজা যুদ্ধ নিয়ে নিরাপত্তা বৈঠক এড়িয়েও তিনি এই মিশনের তদারকি করেন। মোসাদ পরে পুরো বিষয়টি যুক্তরাষ্ট্রের CIA কে অবহিত করে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি, 2026 সালের শুরুতে আহমেদিনেজাদ ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হন। অপারেশন পুশিন বুটস নামে কথিত একটি পরিকল্পনার আওতায় ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে তাকে নতুন নেতৃত্বে বসানোর প্রস্তুতি নেওয়া হয়। এই পরিকল্পনায় ইরানের ভেতরে প্রভাব বিস্তার, কুর্দি বাহিনীকে সংগঠিত করা, সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে সক্রিয় করা এবং আজারবাইজানকে যুদ্ধে সম্পৃক্ত করার মতো বিষয় ছিল বলে দাবি করা হয় প্রতিবেদনে।
তবে পরিকল্পনাটি নিয়ে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা মহলের ভেতরে মতবিরোধ দেখা দেয়। অভিযানের নির্ধারিত সময়ের 3 দিন আগে সেনাপ্রধান ইয়াল জামির তা স্থগিত করার নির্দেশ দিলেও শেষ পর্যন্ত পরিকল্পনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু শেষ পর্যন্ত পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। নিউ ইয়র্ক টাইমসের আরও দাবি, ইরানে ইসরায়েলি হামলার পর মোসাদ সদস্যরা আহমেদি নিজাদকে একটি নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়, কিন্তু পুরো অভিযানে তিনি সন্তুষ্ট ছিলেন না। পরে সে নিরাপদ আশ্রয় ছেড়ে বেরিয়ে যান তিনি। গেল সপ্তাহে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আহমেদি নিজাদকে প্রকাশ্যে দেখা যায়, ফলে তার প্রকৃত অবস্থান নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। ইরানের সাথে সংঘাত আবারও তীব্র হওয়ায় নতুন করে চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ যদি বর্তমান গতিতে চলতে থাকে তাহলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে। এতে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধের সক্ষমতাও দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ইরানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর আবারও বাড়ছে সামরিক অভিযান। ইরান সংঘাতের প্রথম ধাপে অপারেশন এপিক ফিউরিতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্র। মার্কিন সংস্থা CSIS এর বিশ্লেষণ অনুযায়ী এপ্রিল পর্যন্ত পূর্ণমাত্রা সংঘাত শেষে পেন্টাগন তাদের থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের প্রায় অর্ধেক মজুদ শেষ করেছে। অন্যদিকে টমাহক ক্রুজ মিসাইলের প্রায় 30% ব্যবহৃত হয়েছে, যার বিপরীতে অস্ত্রের মজুদ বাড়ানোর গতি খুবই ধীর। অধিকাংশ ক্ষেপণাস্ত্রের মজুদ আগের অবস্থায় ফিরতে 2 থেকে 5 বছর সময় লাগবে। যুদ্ধ শুরুর পর থেকে একটি ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনের জন্য কংগ্রেস এখনও আলাদা অর্থ বরাদ্দ দেয়নি, ফলে সবকিছুই চলছে শান্তিকালীন উৎপাদন ব্যবস্থায়, অর্থাৎ যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে নয়, বরং শান্তিকালীন ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রক্রিয়া চলছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ যদি একই গতিতে চলতে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ এমন পর্যায়ে নেমে আসতে পারে যা ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ঝুঁকি বাড়িয়ে দেবে। এখনও চীন বা উত্তর কোরিয়াকে নিবৃত্ত করার সক্ষমতা হারায়নি, তবে অস্ত্রের মজুদ যদি দীর্ঘ সময় ধরে কমতেই থাকে তাহলে একসময় প্রতিরোধ সক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে। যদিও ঠিক কখন সেই সীমা অতিক্রম হবে তা আগে থেকে নির্ধারণ করা প্রায় অসম্ভব। অবশ্য অস্ত্র উৎপাদন বাড়াতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট ব্যবহার করে ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রশাসনিক জটিলতা কমানো হয়েছে। পাশাপাশি উৎপাদন সক্ষমতা বাড়াতে নির্মাতাদের সাথে নতুন চুক্তিও করেছে প্রতিরক্ষা বিভাগ। ইয়েমেনের বিমানবন্দরে হামলার জবাবে সৌদি আরবে মিসাইল ছুড়ল হুতি গোষ্ঠী। এর মধ্য দিয়ে কার্যত ভেঙে গেল দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তি। একই সাথে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়ালো নতুন ফ্রন্টে। বিশ্লেষকদের শঙ্কা, লোহিত সাগর ঘিরে তৈরি হতে পারে নিরাপত্তা ঝুঁকি, নতুন চাপ তৈরি হতে পারে পুরো মধ্যপ্রাচ্যে। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিস্ফোরণ। এই হামলার ঘটনায় সরাসরি সৌদি আরবকে দায়ী করেছে হুতিরা। রিয়াদ স্বীকার করেনি, বরং ঘটনার দায় নিজেদের ঘাড়ে নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার। হামলার পক্ষে ব্যাখ্যায় দাবি করেছে হুতি নেতাদের বহনকারী ইরানের বিমান অবতরণে বাধা দিতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। ইয়েমেনের বৈধ সরকার ইরান ও হুতিদের সঠিক পথে নিতে কূটনৈতিক সব চেষ্টা চালিয়েছে। ইরানি বিমান ব্যবহার করে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে, কিন্তু তারা আন্তর্জাতিক বৈধতাকে প্রকাশ্যে অস্বীকার করছে। আমাদের ধৈর্যের সীমা শেষ, শত্রুর বিমানকে আমরা সব উপায়ে মোকাবেলা করব, এমন শিক্ষা দেব যা দীর্ঘদিন মনে রাখবে। পরবর্তীতে হুতি নিয়ন্ত্রিত হোদেইদায় অবতরণ করে ইরানি বিমানটি। সৌদির বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় বিদ্রোহী হুতিরা। জবাব দিতে দেরিও করেনি। 4 বছর পর আবারও সৌদি আরবে প্রবেশ করেছে হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র। টার্গেট দেশটির দক্ষিণে আভা আন্তর্জাতিক বিমানবন্দর। এর মধ্য দিয়ে 2022 সালের পর দুই পক্ষের যুদ্ধবিরতি লঙ্ঘন হলো প্রথমবার। সৌদির আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি সফল সামরিক অভিযান পরিচালনা করেছে। সানায় হামলার সম্পূর্ণ দায় সৌদির। এই আগ্রাসন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থই রক্ষা করেছে এবং এর সব পরিণতির দায়ও তাদেরই বহন করতে হবে। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে দেশ ত্যাগে বাধ্য করে হুতিরা। 2015 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট সংঘাতে জড়ায় গোষ্ঠীটির সাথে 1 দশক ধরে চলে গৃহযুদ্ধ। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় হয় যুদ্ধবিরতি, কিন্তু গাজায় আগ্রাসন, লোহিত সাগরে তৎপরতা এবং সাম্প্রতিক ইরান সংকটের জেরে সেই চুক্তি অনেকটাই ভঙ্গুর হয়ে পড়ে। এবার তা রূপ নিল সরাসরি সামরিক সংঘাতে।
এমন পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের উদ্বেগ তৈরি হতে পারে আরো বিস্তৃত আঞ্চলিক সংঘাত। ফ্রান্সের কাছ থেকে 16টি রাফাল যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে ইউক্রেন। 2028-29 সালের মধ্যেই কিয়েভের বহরে যুক্ত হবে আকাশযানগুলো, নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। একই সাথে যুদ্ধ বিমানটির বিল্ট ইন সকল অস্ত্র দেশীয়ভাবে তৈরি করার অনুমতি পেয়েছে ইউক্রেন। রাশিয়ার হামলা মোকাবেলায় এই ধরনের অস্ত্র উৎপাদনের লাইসেন্স প্রথমবারের মতো পেল জেলেনস্কি প্রশাসন। ফলস্বরূপ এখন থেকে হ্যামার এয়ার 2 গ্রাউন্ড বোম্ব, স্টার এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর মিসাইল ও দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র স্কাল্প তৈরি করবে ইউক্রেন। এছাড়াও কিয়েভকে ফরাসি রাডার ব্যবস্থাও সরবরাহ করা হবে। পাঠানো হবে অত্যাধুনিক প্রজন্মের স্যামটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। চরম দাবদাহের কারণে গেল 2 মাসে ইংল্যান্ড ও ওয়েলসে প্রাণ হারিয়েছে প্রায় 2700 মানুষ। সোমবার প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। যৌথভাবে জরিপটি চালায় ইম্পেরিয়াল কলেজ লন্ডন, মেট অফিস ও লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা। গেল জুন মাসে যুক্তরাজ্যে রেকর্ড করা হয় ইতিহাসের সবচেয়ে তীব্র তাপপ্রবাহ। এরই মাঝে সব ধরনের জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতালির ঐতিহ্যের আরেক নাম পনির। তীব্র দাবদাহে মানুষের জীবনের পাশাপাশি প্রভাব পড়েছে দেশটির এই পনির শিল্পেও। একদিকে মুখরোচক এই খাবারটি উৎপাদন ও সংরক্ষণে ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ, এতে বেড়েছে খরচ। অন্যদিকে তীব্র গরমের কারণে দুধের উৎপাদনও কমে গেছে, এতে বিপাকে পড়েছে পনির রফতানি খাত। প্রতি বছর প্রায় $500 কোটি পনির রফতানি করে দেশটি। থরে থরে সাজানো পনির, যেদিকেই চোখ যায় শুধু চোখে পড়বে পার্মিজান চিজের ব্লক। ইতালির সাথে জড়িয়ে রয়েছে পনিরের প্রায় 800 বছরের ইতিহাস। নিছক খাদ্য সামগ্রী থেকে এটি পরিণত হয়েছে দেশটির সংস্কৃতির অংশ হিসাবে। তবে এবার ইউরোপ জুড়ে চলা দাবদাহের প্রভাব পড়েছে এই পনির উৎপাদনের ওপর। উৎপাদক ও ব্যবসায়ীরা বলছেন তীব্র গরমের কারণে কঠিন হয়ে পড়েছে পনির সংরক্ষণ। গরমের কারণে গলে যাচ্ছে চিজ। এমনিতেই এই মুখরোচক খাদ্যদ্রব্যকে রাখতে হয় নির্দিষ্ট তাপমাত্রায়। তীব্র গরমের কারণে বিশাল আকৃতির সংরক্ষণাগারগুলোই ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ, যার কারণে বাড়ছে খরচ। আমাদের গুদাম ঘরগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদ্যুতের আকাশ ছোঁয়া খরচ। এবারের তীব্র গরমে আমাদের দৈনিক জ্বালানির ব্যবহার প্রায় 30% বেড়ে গেছে। স্বাভাবিকের তুলনায় লাগছে 4000-এরও বেশি কিলোওয়াট। প্রতিনিয়তই চালাতে হচ্ছে কুলিং সিস্টেম। অতিরিক্ত গরমের প্রভাব পড়েছে গরুর খামারিদের মাঝেও। ইউরোপে শীত থেকে বাঁচার উপায় থাকলেও নেই গরম ঠেকানোর কোনো ব্যবস্থা। এই তীব্র গরম থেকে গরুদের স্বস্তি দিতে ব্যবহার করতে হচ্ছে ফ্যান, পানি ছিটানোর মেশিন সহ নানা কৌশল। এতে বেড়েছে খরচ। আর গরমে গরুর খাবার কম খাওয়ায় পাওয়া যাচ্ছে না উন্নত মানের দুধ, আর তার প্রভাব পড়েছে পনিরের স্বাদেও। মানুষের চেয়েও গরমে বেশি কষ্ট পায় গরু। এদের পেটের ভেতরটা সারাক্ষণ গরম পানির বোতলের মতো উত্তপ্ত থাকে। গরমে পা ফুলে যাওয়ায় এরা ঠিক মতো দাঁড়াতে পারে না এবং খাওয়া কমিয়ে দেয়। আর খাওয়া কমানোর কারণে গাভীর দুধ উৎপাদনও অনেক কমে যায়। সংশ্লিষ্টরা বলছেন আবহাওয়া এমন বিরূপ চিত্র নিয়মিত হয়ে পড়লে কঠিন হয়ে পড়বে পনির উৎপাদন। এক সময় ছিলেন ইসরায়েলের কট্টর সমালোচক। ইসরায়েলকে ধ্বংসেরও আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন ইরানকে টিকে থাকতে হলে পারমাণবিক অস্ত্র বানাতে হবে। হলোকাস্ট অস্বীকারের মতো বক্তব্যের জন্য আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়েছিলেন সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। অথচ সেই ব্যক্তিকেই নাকি ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তুলতে চেয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনই বিস্ময়কর দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে আহমাদিনেজাদকে নিজেদের পক্ষে আনার চেষ্টা চালায় ইসরায়েল। লক্ষ্য ছিল উপযুক্ত সময়ে ইরানে সরকার পরিবর্তন ঘটিয়ে তাকে নতুন নেতৃত্বে বসানো। প্রতিবেদন অনুযায়ী 2024 সালে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের লুডোভিকা ইউনিভার্সিটিতে জলবায়ু সম্মেলনের আহ্বান পান আহমাদিনেজাদ। তবে বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক গেরগিলি ডেলি জানান, সম্মেলনটি ছিল মূলত একটি কৌশল। ওই সফরে আহমাদিনেজাদের সঙ্গে গোপনে মোসাদের কর্মকর্তাদের বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের দাবি, বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তৎকালীন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া নিজেই বুদাপেস্টে গিয়ে আহমাদিনেজাদের সঙ্গে বৈঠক করেন। পরে মোসাদ যুক্তরাষ্ট্রের ICA কে জানায় তারা সাবেক ইরানি প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। প্রতিবেদন আরও বলছে, ইসরায়েল আহমাদিনেজাদের বিদেশ সফর ও আবাসনের জন্য গোপনে অর্থ ব্যয় করেছিল।
প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় আহমাদিনাজাদের নিরাপত্তা ঘাঁটিতে বোমা হামলার পর একটি কালো পিওজো গাড়িতে করে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মার্কিন ও ইরানি কর্মকর্তাদের দাবি গাড়িটি চালাচ্ছিল মোসাদের সদস্যরা। তাদের লক্ষ্য ছিল আহমাদিনাজাদকে নিরাপদে রেখে ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন করা, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি। প্রতিবেদন বলছে নিরাপদ আশ্রয় নেয়ার পর ইরানে ইসরায়েলের রেজিম চেঞ্জের পুরো পরিকল্পনা নিয়ে হতাশ হয়ে পড়েন আহমাদিনেজাদ। এরপর সে নিরাপদ আশ্রয় ত্যাগ করেন তিনি। তবে তিনি কেন ইসরায়েলের পরিকল্পনার সঙ্গে একমত হননি, বিষয়টি এখনো অস্পষ্ট। এই ঘটনার পর দীর্ঘ সময় জনসম্মুখে দেখা যায়নি তাকে। কয়েকদিন আগে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের একটি শোক মিছিলে তাকে দেখা গিয়েছিল। দেশটির 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, বর্তমানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC নজরদারিতে গৃহবন্দী রয়েছেন তিনি, কারণ তার সঙ্গে ইসরায়েলের যোগাযোগের তথ্য পেয়েছে ইরানি গোয়েন্দারা। 2005 থেকে 2013 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে আহমাদিনাজাদ ছিলেন কট্টরপন্থী রাজনীতির প্রতীক। তবে ক্ষমতা ছাড়ার পর তার অবস্থানে পরিবর্তন আসে। তিনি ইরানি নিরাপত্তা বাহিনীর সমালোচনা শুরু করেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তুলনামূলক নরম ভাষায় বক্তব্য দিতে শুরু করেন এবং আন্তর্জাতিক সফরও বাড়ান। আহমাদিনেজাদের সাবেক ঘনিষ্ঠ সহযোগী আব্দুল রেজা দাভারি বলেন, আহমাদিনেজাদ টাকার জন্য এসব করবেন না। তার টাকা আছে, তিনি ক্ষমতা চান, ক্ষমতার কেন্দ্রেই ফিরতে চান। প্রতিবেদন অনুযায়ী নিজের ঘনিষ্ঠদের কাছে আহমাদিনেজাদ বলেছিলেন, সুযোগ পেলে ইরানকে নতুন পথে নেয়ার স্বপ্ন দেখেন তিনি। এমনকি ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের আব্রাহাম অ্যাকর্ডসকে যোগ দেওয়ার কথাও বিবেচনার পরিকল্পনা রয়েছে তার। নিউ ইয়র্ক টাইমসের দাবি, শুধু আহমাদিনেজাদ নন, ইরানের সরকার পরিবর্তনের জন্য আরো বড় পরিকল্পনা ছিল ইসরায়েলের। এর মধ্যে ছিল উত্তর ইরাকে অবস্থানরত কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে ইরানের ভেতরে ঢুকিয়ে গুরুত্বপূর্ণ এলাকা দখল করানো। পরে সেখান থেকে রাজধানী তেহরানের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনাও ছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক গোয়েন্দা প্রধান তামির হাইম্যান বলেন, সরকার পরিবর্তনের জন্য একের পর এক বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা ছিল। সেই ধারাবাহিক পরিকল্পনারই একটি অংশ ছিলেন আহমাদিনেজাদ। এর আগেও একই ধরনের বিবরণ দিয়ে সংবাদ প্রচার করেছিল বিভিন্ন গণমাধ্যম। তবে এসব প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি মোসাদ। আহমাদিনেজাদের মুখপাত্র আলী আকবর জাফরান ফেকরও এই নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। ফলে গোয়েন্দার প্রতিবেদনের সত্যতা পূর্ণাঙ্গভাবে যাচাই করা সম্ভব হয়নি। টানা তৃতীয় রাতের মতো ইরানে জোরালো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক আধিপত্য গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মূলত এই হামলা। কিন্তু এবারের পরিস্থিতি আরো বেশি ঝুঁকিপূর্ণ, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, ইরানের উপকূলীয় নিরাপত্তা ঘাঁটি, বিমান হামলা প্রতিরোধক ব্যবস্থা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার সক্ষমতা রয়েছে এমন সামরিক স্থাপনাগুলোকেই নিশানা করা হয়েছে। কিশ, কেশম এবং আবু মুসা দ্বীপের পাশাপাশি এবার ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর নগরী বান্দার আব্বাস ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকা বুশেহর শহরেও বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই 3 দিনের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদনের প্রায় 84% ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের 1.5 শতাধিক যুদ্ধ জাহাজ এবং 200টি যুদ্ধ বিমান সমুদ্রের তলদেশে ও মাটিতেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্পের ভাষায় ইরানকে অনেকটাই প্রস্তর যুগে ফিরে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানও হাত গুটিয়ে বসে নেই। ইরানের পক্ষ থেকে এসেছে পাল্টা আঘাত। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও জ্বালানি ডিপো ধ্বংস করার দাবি করেছে ইরান। সেই সাথে হরমুজ প্রণালীর আকাশে ভূপাতিত করা হয়েছে একটি মার্কিন MQ-1 ড্রোন। সংঘাতের আঁচ লেগেছে আন্তর্জাতিক বাণিজ্যেও। সংযুক্ত আরব আমিরাতে 2টি তেলবাহী সুপার ট্যাঙ্কারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন একজন ভারতীয় নাবিক, আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এই চরম উত্তেজনার মধ্যে ট্রাম্প ঘোষণা করেছেন এক নজিরবিহীন অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপের। যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোর উপর কড়া নৌ অবরোধ আরোপ করছে।
একই সাথে ট্রাম্প ঘোষণা করেছেন এখন থেকে যুক্তরাষ্ট্রই হবে হরমুজ প্রণালীর অভিভাবক বা রক্ষক। আর এই নিরাপত্তা নিশ্চিত করার খরচ তুলতে হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া সব পণ্যের উপর 20% হারে বিশেষ চার্জ বা কর আরোপ করবে মার্কিন প্রশাসন। ইরান বাদে বিশ্বের অন্য সব দেশের জন্য এই পথ উন্মুক্ত থাকবে। ট্রাম্পের এই 20% চার্জের ঘোষণার পর তৈরি হয়েছে এক অদ্ভুত কূটনৈতিক বাক্যযুদ্ধ। হোয়াইট হাউস যখন ভাবছে তারা ইরানকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে কটাক্ষ করে লিখেছেন, বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা দিলে পারস্পরিক পাওয়া উচিত। ট্রাম্পের এই যুক্তি ঠিকই আছে, তবে ইরানই সবসময় হরমুজ প্রণালীর আসল অভিভাবক ছিল এবং থাকবে। 20% চার্জকে বড্ড বেশি উল্লেখ করে তিনি রসিকতার সুরে বলেন, ইরান যখন চার্জ নেবে তখন তা আরো ন্যায্য ও যৌক্তিক হবে। হামলা পাল্টা হামলা আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে ট্রাম্প যেখানে বলছেন শান্তি চুক্তি সম্ভব, অন্যদিকে মাঠের লড়াই আর পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিচ্ছে অন্য আভাস। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে রীতিমতো আদা জল খেয়ে লেগেছিল পাকিস্তান। সফলতাও পেয়েছিল দেশটি। সুইজারল্যান্ডে দুপক্ষকে যুদ্ধ বন্ধের সমঝোতা করিয়ে দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল ইসলামাবাদ, যা মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে পৌঁছে দিয়েছিল অনন্য এক উচ্চতায়। কিন্তু বিধিবাপ, সংঘাত বন্ধের মাস গড়ানোর আগেই ফের উত্তেজনা, ভেস্তে গেছে সমঝোতা স্মারক, পাল্টাপাল্টি হামলায় ফের বাজছে যুদ্ধের দামামা। তাহলে কি ইরান যুদ্ধ থামাতে ব্যর্থ হলো পাকিস্তান? মারমুখী অবস্থানে থাকা দুপক্ষ কি আবারও আলোচনার টেবিলে ফেরাতে পারবে ইসলামাবাদ? ইরান যুদ্ধ শুরুর পর থেকেই দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষার চেষ্টা করেছে পাকিস্তান। সেই চেষ্টা আলোর মুখ দেখে এপ্রিল মাসে এসে দুই পক্ষের মধ্যে বৈঠকের আয়োজন করে শাহবাজ শরীফের সরকার। প্রায় 4 দশক পর প্রথমবারের মতো আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। এরপর কয়েক মাস ধরে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে জুনে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা করিয়ে দেয় পাকিস্তান, যার লক্ষ্য ছিল যুদ্ধবিরতি দীর্ঘ করা এবং ভবিষ্যতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করা। দুপক্ষের যুদ্ধ বন্ধের এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়েছিল বৈশ্বিক জ্বালানির বাজারেও, যে কারণে একে ইসলামাবাদের বড় কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হয়েছিল। কিন্তু মাস গড়ানোর আগেই সেই সাফল্য এখন অন্ধকারে। দুপক্ষের মধ্যে সমঝোতা হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ছিলই। সেই বিরোধী শেষ পর্যন্ত আবারও দুপক্ষকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। ইরানের দাবি, সমঝোতা অনুযায়ী বৈশ্বিক জ্বালানির গুরুত্বপূর্ণ নৌ রুট হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের উপর তাদের বিশেষ নিয়ন্ত্রণ রয়েছে, যে কারণে তাদের দেখানো নির্ধারিত নৌ রুট দিয়েই জাহাজগুলোকে চলাচল করতে হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই দাবি তো মানছেই না, উল্টো ওমান উপকূল ঘেঁষে একটি নৌ করিডোর তৈরি করে ইরানকে বাইপাস করার চেষ্টা চালাচ্ছে, যা মানতে না পেরেই নির্ধারিত রুটের বাইরে চলাচলরত বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান, যার জেরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান, যা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে, কঠিন করে তুলছে কূটনৈতিক পথ। নতুন করে সংঘাত শুরু হলেও আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার যোগাযোগ করেছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তাদের ভাষ্যমতে এই সংকটের সমাধান একমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। কিন্তু বাস্তবতা হলো, ইসলামাবাদের কূটনৈতিক প্রচেষ্টার পরও থামছে না সংঘাত। বিশ্লেষকদের মতে এমনটা হওয়ার কারণ, পাকিস্তান আলোচনার ব্যবস্থা করতে পারলেও কোনো পক্ষকে চুক্তি মানতে বাধ্য করতে পারে না। তাদের হাতে এমন কোনো রাজনৈতিক, অর্থনৈতিক বা সামরিক চাপ প্রয়োগের ক্ষমতা নেই যার মাধ্যমে যুক্তরাষ্ট্র বা ইরানকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা সম্ভব। কাজেই সংঘাতরত দুই পক্ষ যদি নিজেরা সমঝোতা না চায়, তাহলে মধ্যস্থতা করে এই যুদ্ধ থামানো প্রায় অসম্ভব। আবার কিছু বিশ্লেষকদের ভাষ্য, পাকিস্তান যেহেতু দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য, তাই দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন করিয়ে দেওয়ার ভূমিকা রাখতেই পারে ইসলামাবাদ। বর্তমানে সংঘাত ক্রমেই বাড়ছে। পরিস্থিতি এমন যে কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। উভয় পক্ষই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। ফলে দ্রুতই সংঘাত কমার সম্ভাবনা কম।
তবে এর মধ্যেও আসার কথা হলো দুই পক্ষের মধ্যে যে সমঝোতা স্মারকটি হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি বাতিল ঘোষণা করলেও বাস্তবে তা হয়নি। ইরানও সেই সমঝোতা স্মারক প্রত্যাখ্যান করেনি, বরং বর্তমান সংঘাতকে তারা সমঝোতা চুক্তি লঙ্ঘনের ফল হিসেবে দেখছে। অর্থাৎ সংঘাত চললেও টিকে আছে সমঝোতা স্মারক। কাজেই পরিস্থিতি কিছুটা অনুকূলে এলেই হয়তো ফের আলোচনার দরজা খুলে যাবে। আপাতত পাকিস্তান সেটিরই প্রত্যাশায়। তবে শেষ পর্যন্ত সেই আলোচনায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা কতটুকু সফল হবে তা দেখার অপেক্ষায় এখন গোটা বিশ্ব। কেননা এর ওপরই যে নির্ভর করছে মধ্যপ্রাচ্য যুদ্ধের ভবিষ্যৎ এবং সেই সঙ্গে বিশ্বের জ্বালানি বাজার। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।